বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হইলাম। আমরা কথা বলতেছিলাম নারী কমিশনের রিপোর্ট নিয়ে। যেই রিপোর্ট পাবলিশ হওয়ার কারণে নারী অধিকার কর্মীরা সবাই বেশ্যা হয়ে গেছে। সেই রিপোর্টে কি এমন আছে বেশ্যা হওয়ার মতো, সেইটা নিয়ে আমরা আজকে আরেকটু কথা বলবো। তো রিপোর্টে কি আছে সেটা যদি আমরা দেখি, আমরা আজকে কথা বলবো সহিংসতা মুক্ত সমাজ নিয়ে। এটা ছিল নারী কমিশন রিপোর্টের, আর এটা 6 নম্বর অধ্যায়। যে অধ্যায়টাতে তারা বাস্তবতাটা দেখানোর চেষ্টা করছে যে আমাদের সমাজে এক্সিস্টিং কি ধরনের সমস্যাগুলি আছে, নারীদের কি ধরনের সহিংসতার মুখোমুখি হতে হয়, এবং তারপরে তারা কিছু করণীয় দিয়েছে যে এই এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে হয়তো সহিংসতা মুক্ত একটা সমাজ তৈরি হবে। তো সেটা একটু বলে নেই আগে থেকে কি বলছে তারা। প্রথমে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি করা যেতে পারে। দ্বিতীয়ত তারা বলছেন যে পরবর্তীতে যখন একটা নির্বাচিত নতুন একটা সরকার আসবে তারা কি করতে পারে, এবং তারপরে তো এটা আরো বাড়ছে যে আমাদের আলটিমেট গোলটা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, বাস্তবতা, আমরা কি চাই, আমাদের বাস্তবতাটা কেমন হোক, সেই জায়গাগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা একটু দেখে নিই সহিংসতার চিত্রটা। এখন ধরেন নারী হিসেবে আমি জানি আপনারা অনেকেই হয়তো এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না যে সহিংসতাটা কি এবং কি কি উপায়ে কোন কোন ধরনের সহিংসতার মুখোমুখি নারীরা, কন্যা শিশুরা, মেয়ে শিশুরা তারা মুখোমুখি হয় কেমন ধরনের সহিংসতার। তো এটা কম বেশি আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা দিয়েই আমরা বলতে পারবো। এবং এই যে কথাটা বলতেছি যে আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো, সেটাও কিন্তু একদমই ধরেন আমি বানাই বলতেছি না। ইউএন ওমেনের 2021 সালের একটা পরিসংখ্যান আছে, যে পরিসংখ্যানে তারা বলতেছে যে 93% নারী তারা জীবনে কখনো না কখনো সহিংসতার শিকার হয়েছে, অথবা তারা এমন কাউকে চিনে যে সহিংসতার শিকার হয়েছে। তো এই স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা দেখি তাইলে বোঝা যায় যে আসলে সেই 7% নারী তারা মানে খুবই কপাল করে আসছে বাংলাদেশে, যারা সহিংসতার শিকার হয় নাই বা কাউকে চিনে না যে সহিংসতার শিকার হয় নাই। বাকি আমার মতো এরকম 93% মানুষ, 100 জনে 93 জন মানুষ তারা, এই নারীরা তারা জানে যে নারী সহিংসতাটা কিরকম হয়। তো এইবার আমরা আসি একটা মোস্ট টপিকসে, সেটা হচ্ছে যে খুব সবার মেজাজ খারাপ হয়েছে, বৈবাহিক ধর্ষণ। এটা কি জিনিস, ঠিক আছে? তো এখানে কিছু কথা তো বইলা রাখা প্রথমে জরুরি। সেটা হইতেছে যে ধর্ষণের সাথে তো আসলে সম্মতির যোগাযোগ। আপনি কারোর সাথে যৌন সম্পর্কে জড়াইতে চান কিনা, আপনার ইচ্ছা করতেছে কিনা, সেই সম্মতিটাই আসলে মূল ব্যাপার। তো ব্যাপারটা হইতেছে যে বিয়ে করার সাথে সাথে তো কেউ সারা জীবনের আপনার সম্মতি কিনে নেয় না। ফলে বিয়ের সাথে কেন হচ্ছে ধর্ষণের আইডিয়াটা যাচ্ছে না, এইটা নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গা থেকে এই কথাগুলি আসলে বলা যে আপনি একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে থাকেন অথবা না থাকেন, আপনি কিন্তু যৌন সহিংসতার শিকার হইতেই পারেন, এবং সেটা হচ্ছেও বাংলাদেশের নারীরা। এবং এটা আমি বানাই বলতেছি না, ঠিক আছে? আমি বানাই বলতেছি না। তাহলে কারা বলতেছে এটা? এটা বলতেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তারা 2024 সালে একটা জরিপ করছে। সেই জরিপে বলতেছেন তারা যে 70% নারী, হ্যাঁ 70% মানে 100 জনের 70 জন, 10 জনে 7 জন, 70% নারী জীবন সঙ্গীর কাছ থেকে সহিংসতার শিকার হয়েছে। এটা বাংলাদেশের জরিপ। এখন
এইটা যদি হয় বাংলাদেশের জরিপ, তাইলে তো আমাদের মানে এটা মনে করার কোনো দরকার নাই যে বিবাহিত নারীরা খুব সুখে আছে। এবং আরো মজার কথা বলতেছে আর কি, তারা মজার বলতে এটা সার্কাস করে বললাম, দুঃখের কথা বলতেছে। সেই কথাটা কি? সেই কথাটা হইতেছে যে গত 12 মাসে, গত 1 বছরে 41% নারী, যেটার যদি আমি সংখ্যা বলি তাহলে চমকায় যাবেন, 260 লক্ষ নারী এই সকল সহিংসতার শিকার হয়েছে তাদের জীবন সঙ্গীর দ্বারা। ঠিক আছে, খুব ভালো কথা। 2015 সালের একটা জরিপ, সেটা কি বলতেছে আমরা একটু দেখি। 2015 সালের ওই জরিপটাতে বলতেছে যে 80%, প্রতি 10 জনে 8 জন, 80% বিবাহিত নারী তার স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। এবং এইখানে আরেকটা ভয়াবহ পয়েন্ট, এই কথাটা বলার সাথে সাথে এটা সাথে সাথেই চলে আসে, সেটা হচ্ছে আরেকটা ঘটনা বিবাহ সম্পর্কিত বাংলাদেশে, সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কোনটাকে আমরা বলতেছি? 18 আমাদের নির্ধারণ করে দেওয়া বয়স, 18 বছর বয়সের নিচে কাউকে বিয়ে দেওয়া আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এই আইন ইউসুফ সরকার করে নাই, এই আইন বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। তো সেইটা যখন হইতেছে না মানা, এবং তখন আমরা একটা জিনিস দেখতেছি যে বাংলাদেশে 15 থেকে 19 বছর, কখনো কখনো তারও নিচে আমাদের শিশুদের বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে 80% নারীর কথা বলতেছিলাম, যারা কিনা বিবাহ হওয়ার পরে জীবনসঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছে, সেই 80% নারীর মধ্যে 37.5% আসলে এই 15 থেকে 19 বছরের শিশুরা। ওকে, যারা এখনো অ্যাডাল্ট হইতে পারে নাই, যাদের এখনো বিয়ের বয়সই হয় নাই, বিয়ে তো হয়ে গেছে তারপরে তারা প্যাদানি খাইতেছে জামাইয়ের। খুব ভালো কথা। আরেকটা ইস্যু যেটা এখানে, যে এই যে 80% নারী, সেই 80% নারীর মধ্যে প্রতিবন্ধী নারী যারা, সেই প্রতিবন্ধী নারীদের মধ্যে 84% নারী তার জীবন সঙ্গীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। তাইলে এখন যেটা আমাদেরকে বুঝতে হয়, বলতে পারতে হবে, সেটা হচ্ছে যে বিবাহের সম্পর্কে গেলে আমি নির্যাতনের শিকার হব না বা কোনো ধরনের সহিংসতা হবে না আমার সাথে, এইটা আসলে একটা মানে ভুয়া কথাবার্তা। এবং এইটা যারা বলতে চায় তারা আসলে একটা খুবই মানে বাজে কথা বলতে চায় আমাদের সাথে। হ্যাঁ, আমাদের ব্রেইন ওয়াশ করাইতে চায় যে বিবাহ হইলে বুঝি সব ঠিক হয়ে যাবে। সেরকম ঘটনাটা না, আমরা স্ট্যাটিস্টিক্স দেখি সেটা দেখতে পারতেছি। এখন আসি 20 থেকে 24 বছর বয়সের মেয়েদের, তাদের কি অবস্থা? তাদের মধ্যে বাংলাদেশে এখন যারা 20 থেকে 24 বছর বয়স, সেই জনগোষ্ঠীর মধ্যে 8.2% নারীর 15 বছর বয়সের আগেই তাদের বিয়ে হয়ে গেছিল, বাল্য বিবাহ প্রসঙ্গে বলতেছি। আর 18 বছরের আগে বিয়ে হয়েছে 41.6% নারীর। ওকে, খুব ভালো কথা। আরেকটা জরিপ আছে, ডেমোগ্রাফি ও স্বাস্থ্য জরিপ, 2022 সালে করা হয়েছিল। তো সেই 2022 সালের জরিপে আমরা দেখতেছি যে বাংলাদেশের 51% মেয়ের 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যাইতেছে। মানে যখন সে নিজে শিশু তখন তার বিয়ে হয়ে যাইতেছে। তো এইটা হচ্ছে বাল্য বিবাহ সংক্রান্ত আমাদের বর্তমান অবস্থা। ওকে, এবার আসি ডিজিটাল স্পেস। আমরা সবাই ফেসবুক চালাই, আমরা সবাই টিকটক চালাই, আমরা আরো অনেক কিছু চালাই, ইনস্টাগ্রাম আছে আমাদের, ইত্যাদি ইত্যাদি। তো সেই ডিজিটাল স্পেসে তো বট বাহিনীর অ্যাটাক, এটার সাথে নিশ্চয়ই আমরা গত 2-3 দিনে তো অন্তত বাংলাদেশে দেখব কি হইতেছে, বা দীর্ঘদিন যাবতই আমরা দেখতেছি ডিজিটাল স্পেসটা কি রকম ভয়াবহ হয়ে উঠতেছে সবার জন্যই। হ্যাঁ, তো সেইখানে নারীর কি অবস্থা?
আইন ও সালিশ কেন্দ্রের 2021 সালের একটা জরিপ আছে, সেই জরিপে বলতেছে যে যত ধরনের সাইবার ক্রাইম হইতেছে, যত ধরনের অপরাধ হইতেছে ডিজিটাল স্পেসে, সেইটার ভুক্তভোগীর 70%ই নারী। ঠিক আছে, তো মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সাইবার স্পেসে আক্রান্ত সবাই হইতেছে, কিন্তু সেই আক্রান্ত হওয়ার মধ্যে 70% নারী আসলে আক্রান্ত হইতেছে। সো নারীর ক্ষেত্রে আক্রান্ত হওয়ার মাত্রাটা অনেক 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 বেশি। এবং সেই একই জরিপে বলতেছে যে 64% নারী, এটা বাংলাদেশের মোট নারীর কথা বলতেছে, 64% নারী তারা জীবনে কখনো না কখনো অনলাইনে হেনস্থার শিকার হয়েছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে 53% নারীর সাথে কি ঘটনা ঘটছে, যে তাদেরকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে, আপত্তিকর ছবি পাঠানো হয়েছে, তাদের সাথে অনেক ধরনের আপত্তিকর আবদার করা হয়েছে। এবং ধরেন আমি ব্যক্তিগতভাবে নিজে এটার ভুক্তভোগী, ফলে এটা আমি জানি ব্যাপারটা কিরকম হয় আর কি, যে ডিকপিক পাঠাই দিল আপনাকে, হ্যাঁ, এইরকম আর কি ঘটনাগুলা। এবং সেইটা আমার একার সাথে হয় নাই, আই এম নট অ্যালোন, 53% নারীর সাথে এটা ঘটছে অনলাইনে। ওকে, এবং এই যে যত ধরনের আক্রমণ হয় অনলাইনে, যত ধরনের কথাবার্তা, বুলিং, টিজিং, আপত্তিকর কথাবার্তা, এই যত কিছু হয়, তার মধ্যে আসলে 80%-এর বেশি হয় যৌন আক্রমণমূলক বক্তব্য। সেই যৌন আক্রমণমূলক বক্তব্যটা কি, যে ধরেন আমার একটা কথা আপনার পছন্দ হয় নাই, আপনি আমাকে মানে যৌন সহিংসতা মূলক কথাবার্তা আপনি আমাকে বলতে থাকলেন, সেইখানে আপনি যে আমাকে বুলিং করলেন, গালিগালাজ করলেন, সেই গালিগালাজে আপনি যৌন আক্রমণমূলক কথাবার্তা আমাকে বললেন। তো এই ঘটনাটা ঘটতেছে 80% নারীর সাথে, 64% নারীর সাথে। কখনো না কখনো তারা এটা শিকার হয়েছে যে তাদের সাথে এগুলা ঘটছে। ওকে, তো এই যে এতগুলা কথা বললাম, সেখানে আসলে সবকিছু বলি নাই। কথা বললাম বিবাহিত নারীর সহিংসতা নিয়ে, কথা বললাম বাল্যবিবাহ নিয়ে, তারপরে কথা বললাম ডিজিটাল স্পেসে নারীর কি অবস্থা সেটা নিয়ে। তো বৈষম্য অনেক, প্রতিবন্ধকতা অনেক, আমাদের চ্যালেঞ্জও অনেক। এবং এই যে এই স্ট্যাটিস্টিক্সগুলা দেখার পর তো মানে খুবই এইটা মাথার মধ্যে শুরু হয় আমাদের, যে এই রকম ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি তাইলে মোকাবেলা কিভাবে করব। তো এই ভয়াবহ পরিস্থিতির সাথেও আরো কিছু সাপোর্টিং চ্যালেঞ্জ আছে, মানে এমন কিছু ঘটনা আছে সোসাইটিতে এক্সিস্ট করতেছে, যেটা আসলে এই নারীর প্রতি সহিংসতা, নারী এবং মেয়ে শিশুর প্রতি সহিংসতাটা বাড়তে সাহায্য করতেছে, বা সাহায্য না করলেও অ্যাটলিস্ট ওই যে চুপচাপ আছে নারীর প্রতি সহিংসতার ঘটনায়। তো সেই অন্য চ্যালেঞ্জগুলা কি, একটা হইতেছে যে আমরা একটা পিতৃতান্ত্রিক সমাজের মধ্যেই বসবাস করি, এবং সেই যে সমাজ ব্যবস্থা এবং নারীর প্রতি ওভারঅল ইন জেনারেল আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেই বড় চ্যালেঞ্জটা সেটা একটু সহজভাবে যদি বলি যে কি রকম, যে ধরেন আমাদের সমাজটাই এমন যে বলা হইতেছে, ভাবা হইতেছে যে পুরুষরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর, এবং পুরুষরা এত ক্ষমতাধর যে তারা, নারী হচ্ছে তাদের অধস্তন, নারী থাকে তাদের নিচে। তো যখন আপনি মনেই করবেন যে একটা ক্যাটাগরির মানুষ, একটা গ্রুপের মানুষ, তার উপরে আপনি ক্ষমতাটা চাপাইতে পারবেন, ক্ষমতাটা দেখাইতে পারবেন, প্রদর্শন করতে পারবেন, তখন সেই যে যাকে ক্ষমতায় কম ভাবা হইতেছে, কম শক্তিশালী ভাবা হইতেছে, সেই মানুষটার বা সেই ক্যাটাগরির মানুষের উপরে কিন্তু অটোমেটিক আগ্রাসন বেশি হবে, সহিংসতা বেশি হবে। তো এই যে আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, আমাদের যে পিতৃতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোটা একটা
বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে আছে এই নারীর প্রতি হওয়া সহিংসতাগুলো কমানোর ক্ষেত্রে। দ্বিতীয় যে ঘটনাটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বৈষম্যমূলক ব্যক্তিগত আইন। তো আমাদের আইন মানে ঘটনাটা যেটা সেটা হইতেছে যে আমার পুরা সমাজ ব্যবস্থাটা দৃষ্টিভঙ্গিটা যেমন, সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আলটিমেটলি সকল কিছুতে রিফ্লেক্ট করে। আমার আইনি ব্যবস্থা কেমন, আমার মানে আইনের দুর্বল প্রয়োগ কোথায় হইতেছে বা অন্য কি কি ঘটনা ঘটতেছে, সেই জায়গাগুলো কিন্তু সবকিছুর মধ্যেই একটা কিন্তু আমি ওই পিতৃতন্ত্রের রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। তো সেইটা আমরা আইনের মধ্যেও দেখতে পাচ্ছি যে এমন কিছু আইন আছে যেটা আমাদের বৈষম্যমূলক, যেটা নারীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বানানো হয় নাই। কিন্তু ধরেন সাংবিধানিকভাবে যদি আমি কথা বলি, তাহলে সংবিধানে কিন্তু বাংলাদেশে বসবাসকারী প্রতিটা মানুষ যারা বাংলাদেশি তারা কিন্তু প্রত্যেকেই সমান অধিকার পায়। এটা কিন্তু আমার সাংবিধানিক রাইটস। কিন্তু তারপরও ওই যে একটা গেড়ে বসা পিতৃতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের, সেটা কিন্তু কিছু কিছু আইনেও সেটার রিফ্লেকশন আছে। এবং আমাদের দেশে আইন যে কয়টা আছে সেই আইনেরও আমরা অনেক সময় দেখব যে প্রয়োগ খুবই দুর্বল এবং সেইটার অনেক প্রক্রিয়াগত অনেক জটিলতা আছে। এবং সেই জটিলতার কারণে কি হয়, সেই জটিলতার কারণে মানুষ আসলে আইনের দ্বারগ্রস্ত হয়েও অনেক সময় অনেক কিছুরই প্রতিকার সে পাচ্ছে না। বা অনেক সময় আমরা খেয়াল করব যে অনেক ভুয়া মামলা হইতেছে। এবং এটা বাংলাদেশের কেসে খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে বলেন আপনি, বা অন্য যে ধরনের নারীর সুরক্ষার জন্য যে সকল আইনগুলি আছে, পারিবারিক সহিংসতার আইন আছে, সেই আইনগুলাও আমরা দেখতেছি অনেক বেশি মিস ইউজ হয়। যে এই যে ধরেন যে স্ট্যাটিস্টিক্স আমরা বলতেছিলাম যে এত এত নারী পরিবারে সহিংসতার শিকার হয়, এই এত নারী আসলে আইন পর্যন্ত যাইতেই পারে না। হ্যাঁ, আবার যে কেস, সেই কেসের মধ্যে অনেক দেখবো আমরা ভুয়া কেস, ভুয়া মামলা। হ্যাঁ, তো এবং এই যে বৈবাহিক ধর্ষণ নিয়েও আমরা একটা ক্রাইসিস কিন্তু দেখতেছি। এবং একটা যুক্তি দেওয়া হইতেছে যে হ্যাঁ এখন তো ভুয়া মামলা বাইরে যাবে ইত্যাদি ইত্যাদি। এখন ভাই এইখানে আমার একটা কথা বলার আছে। সেই কথাটা হচ্ছে ভুয়া মামলা তো ভাই প্রচুর হইতেছে, এবং শুধু তো নারী নির্যাতন কেসে ভুয়া মামলা হইতেছে না। বাংলাদেশে সবচেয়ে বেশি মানে মামলার ঘটনা ঘটতেছে হচ্ছে জমি জমা বিষয়ে, তাই না? মানে এটা আপনারা চাইলে চেক কইরা ভেরিফাই কইরা দেখতে পারেন। কিন্তু তাইলে কি এখন আমি জমি জমা সংক্রান্ত যত আইন আছে সেগুলা বাদ দিয়ে দিব, বা নতুন যদি কোনো আইন দরকার হয় সেই আইন করব না? মানে এটা কেমন যুক্তি হইল ভাই যে ভুয়া মামলা হয়ে যাবে? তো এগুলা করার দরকার নেই। আসলে ভুয়া মামলা সকল ক্ষেত্রেই হইতেছে, তাইলে ভুয়া মামলা হয় এটা আমরা মাইনাও নিতেছি। ভুয়া মামলাটা একটা সংকট, এইটাও আমাদের একটা চ্যালেঞ্জ যেটা আমাদের মোকাবেলা করতে হবে যে আমরা কিভাবে এটা কমাই নিয়ে আসবো ভুয়া মামলা। কিন্তু ভুয়া মামলা হইতে পারে এই কথা বইলা মানে যেখানে কিনা এত সংখ্যক নারী, মানে 70% নারী, বিবাহিত নারী সহিংসতার শিকার হইতেছে। হ্যাঁ, তো এইরকম হিউজ একটা পার্সেন্টেজের নারীর সমস্যাকে আমি অ্যাড্রেস করব না, হ্যাঁ এইটার আইনের মধ্যে আনবো না, এইটা কোনো ধরনের আসলে যুক্তি হইতে পারে না। তো যারা এগুলা বলে যে ভুয়া মামলা হইয়া সব শেষ হইয়া যাবে, হ্যাঁ তার মানে তাদের একটু খোঁজ নেন ভাই। মানে আমি সিরিয়াসলি কনফিউজড, ওরা কি মানে কি করে ঘরের মধ্যে, ওদের একটু খোঁজ নেন। মানে ভুয়া মামলার ভয় পাইতেছে নাকি আসল মামলারই ভয় পাইতেছে, এইটা একটু আমার কনফিউশন লাগতেছে। কারণ আমরাও মাইনা নিছি যে ভাই ভুয়া মামলা হইতে পারে, হয় বাংলাদেশে অনেক আইনে ভুয়া মামলা হয়। তো সেইটা আমাদের মোকাবেলা করতে হবে, তার মানেই না যে ওই আইনটা থাকা যাবে না। ভুয়া মামলাটা একটা ভিন্ন চ্যালেঞ্জ, কিন্তু ভুয়া মামলার কথা সামনে আয় না আপনি যদি এইরকম সিভিয়ার একটা কেস ডিনাই কইরা দিতে চান, তাইলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, এবং মানে সেইটারে আমি সন্দেহ করি। হ্যাঁ,
আপনাদেরও অন্যদেরও একটু সন্দেহ করা উচিত। তো সেইটা গেল। ভুয়া মামলার একটা ঝামেলা আছে, আইনের দুর্বল প্রয়োগ আছে, প্রক্রিয়াগত জটিলতা আছে। এখানে আর একটা বিষয় আছে বাংলাদেশে, যেটা রাষ্ট্রকে করতে হবে। সেটা কি? প্রান্তিক মানুষের, প্রতিবন্ধী নারীদের, তাদের উপরে যে সহিংসতা হইতেছে, সেইখানে তাদের সীমাবদ্ধতাগুলা আমলে নেওয়া হইতেছে না। মানে ব্যাপারটা এইটা না যে কেস করতে দিতে হবে, কেস করা পর্যন্ত তো আসতে হবে একটা মানুষের। এখন নর্মালি আপনি চিন্তা করেন যে আমি একটা দুর্গম অঞ্চলে থাকি, আমার একটা কেস করতে আসতে হবে, সেই সুবিধাটাও তো আমার লাগবে। শুধু তো আইনটা থাকলে হইতেছে না। হ্যাঁ ঠিক আছে, নাগরিক হিসেবে আমার মামলা করার অধিকার আছে, আইন আছে, সবই আছে, কিন্তু আমি হয়তো এমন একজন মানুষ যে চলতে সক্ষম নই, আমি হাইটা যাইতে পারবো না মামলা করা পর্যন্ত। তাহলে সেই যে আমার ঘর থেকে, মানে আমার উপর সহিংসতা হইতেছে, আমি ঘর থেকে একটু মামলা করা পর্যন্ত যাব, সেই প্রক্রিয়াটাও কিন্তু নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং এইটা একটা বিশাল সীমাবদ্ধতা আমাদের এখানে, যে প্রান্তিক নারীদের কথা, এই যে প্রয়োজনগুলা, এই প্রয়োজনীয়তার কথাগুলা কিন্তু মাথায় রাখা হইতেছে না। বা প্রতিবন্ধী নারীদের কথাগুলি, এই যে সমস্যাগুলি, এই প্রয়োজনীয়তাগুলি, একটা যে স্পেশাল কেয়ার দরকার তার মামলা পর্যন্ত আসার আগে, সেই কেয়ারটার কথা কিন্তু ভাবা হইতেছে না। এবং এই যে জায়গাটা, এটা নিশ্চিত করা আসলে রাষ্ট্রের দায়িত্ব। মানে আমাদের সকলের সচেতন হওয়া যেমন একটা দায়িত্ব, এটা কিন্তু মূলত রাষ্ট্রের দায়িত্ব। এবং এই যে নারী কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টে এটাই বলা হইতেছে যে রাষ্ট্রকে এই দায়িত্বগুলি নিতে হবে, সহজ করতে হবে প্রান্তিক মানুষের জন্য মামলা করার জায়গাটা, সহজ করতে হবে প্রতিবন্ধী মানুষের জন্য, এবং তার জাস্টিস টু অ্যাক্সেস, মানে তার যেই অ্যাক্সেস টু জাস্টিস, এইটা নিশ্চিত করতে হবে। ওকে, তো এইটা গেল আমাদের আর একটা প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ। আরেকটা জায়গা হচ্ছে মামলা করো না, বাদ দাও, হ্যাঁ সহ্য করে নাও, আরে সংসারে এরকম হয়। এইটা হচ্ছে আরেকটা সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে মামলায় নিরুৎসাহিত করা হয়। আপনাকে কেউ মারতেছে, আপনার আশেপাশে 10 জন আইসা আপনাকে বলবে যে এরকম তো একটু হয়ই, মাফ করে দাও। হ্যাঁ, মানে এগুলা কিন্তু নতুন না, এগুলা ঘটবে। তো এই যে একটা দৃষ্টিভঙ্গি আমাদের, যে আরে ঘরের মধ্যে গুতা খাইছি, চুপ করে বসে থাকি, বা আপনি হয়তো চুপ করে বসে থাকতে চান না, কিন্তু দেখা গেল আপনার শাশুড়ি এসে বলবে মাফ করে দাও বা বাদ দাও। আপনি আপনার মাকে ফোন দিলেন যে আম্মা আমারে তো পিটাইছে, আপনার আম্মা আপনাকে বলবে আরে সংসারে এগুলা হয়, বাদ দাও, আমার সংসারেও হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ওভারঅল একটা, মানে আপনি যেই সামাজিক বলয়ে আমরা থাকি, সেই বলয়ের মধ্যে যে একটা দৃষ্টিভঙ্গির সমস্যা আছে, এবং নারীকে যে আইনে পর্যন্ত যাইতে দেওয়া হয় না, নিরুৎসাহিত করা হয়, এইটাও একটা বিশাল চ্যালেঞ্জ হিসেবে কিন্তু নারী কমিশন অ্যাড্রেস করতেছে। তারা বলতেছে যে এটা একটা বিশাল সমস্যা এবং এটা আমাদের প্রতিকার করতে হবে। তাহলে আমরা প্রতিকার কেমনে করব? অবশ্যই আপনার আমার সচেতনতা বাড়াইতে হবে। আপনার আমার কি কি আইনি অধিকার আছে, আপনার আমার কি কি নাগরিক অধিকার আছে, সেটা আমাদের জানতে হবে। এবং অনেক সময় যেটাকে কি বলে, একটু বেয়াদব, এরকম বেয়াদব মেয়ে হয়ে যাইতে হবে। হ্যাঁ, যে আপনাকে অনেকে নিরুৎসাহিত করবে, কিন্তু আপনার আসলে মামলাটা করে দিতে হবে। তো সেইটা একটা লম্বা যাত্রা, সেটা আমরা কিভাবে করব সেটার আলাপ আলোচনা আমরা করতে থাকব। তো এইটা গেল একটা চ্যালেঞ্জ। আরেকটা বাংলাদেশের ক্ষেত্রে সিভিয়ার একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হচ্ছে সামরিক বাহিনীর কেউ যখন কোনো
সহিংসতার সাথে যুক্ত থাকে, নারীর প্রতি সহিংসতার সাথে, মোস্ট অফ দি কেসেস বাংলাদেশে সেটার বিচার হয় না। এবং এটা আমি বলতেছি না, নারী কমিশনের রিপোর্টে তারা গবেষণা করে বলতেছে। এবং সেই জায়গায় তারা বলতেছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সংঘাতপূর্ণ এলাকায় নারীর উপর সহিংসতাটা আমরা কিভাবে মোকাবেলা করব, কিভাবে ফেস করব, সেটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো সামরিক বাহিনীর কেউ যখন নারীর প্রতি সহিংসতায় যুক্ত থাকে তখন আর একটা ঘটনা ঘটে বাংলাদেশে। সেটা কি? সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে ভিতরে ভিতরে সেটা নাকি বিচার হয় বা সেটার আইনি কাজবাজ হয়। তো সেই ওদের ভিতরে ভিতরে কি হয় সেটা কিন্তু আবার তারা জানতে দেয় না। তো এখানে সামরিক ক্ষেত্রে আবার বেসামরিক প্রশাসনের ক্ষেত্রেও, হ্যাঁ, একটা হচ্ছে সামরিক বাহিনী আর একটা হচ্ছে বেসামরিক প্রশাসনের লোক, এই দুই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম কোনো সহিংসতার ঘটনা যখন ঘটলো তখন বিচারের অগ্রগতি এবং ফলাফল ভুক্তভোগীকে জানানো হয় না। ধরেন আপনি একটা বিচার দিচ্ছেন বা আপনার পরিবারের কারোর সাথে সহিংসতা হয়েছে, আপনি বাদী হয়ে একটা বিচার দিচ্ছেন, এই বিচারের কি অগ্রগতি হইতেছে, আদৌ কোনো অগ্রগতি হইতেছে কিনা, এই জিনিসটা জানতে দেওয়া হয় না, ভুক্তভোগীকে জানতে দেওয়া হয় না। তো ভুক্তভোগীকে জানতে দেওয়া না হইলে মানে এটা কেমন তোর জাস্টিস হইল, সেটা আসলে একটা প্রশ্ন থাইকা যায় যে এ কেমন বিচার, যেখানে বিচার কি হইতেছে সেটাই আমি জানি না। তো সেই জায়গাটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে বলা হইতেছে এই কমিশনের রিপোর্টে, চ্যালেঞ্জগুলা যখন তারা বলতেছে। তো এত 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 চ্যালেঞ্জ, এখন প্রশ্ন হচ্ছে আমরা করবোটা কি, করণীয় কি? সেই করণীয়র ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করতেছে নারী কমিশনের রিপোর্ট। তারা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আপনাদের প্রিয় ইউসুফ সরকার কি কি করতে পারে সেটার একটা তারা লিস্ট দিচ্ছে, হ্যাঁ। এবং সেইখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন, এটা প্রণয়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং যে কোনো প্রতিষ্ঠানে কর্মজীবীদের যে তাদের বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সকল জায়গায় একটা যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ এটা প্রণয়ন করতে হবে। বাল্য বিবাহের আইন সংস্কার করতে হবে, ধর্ষণ আইন সংস্কার করতে হবে। কারণ অনেক কিছুই এই এক্সিস্টিং যে আইন, সেই এক্সিস্টিং আইন দিয়ে অনেক কিছুই আমরা নোটিস করতে পারতেছি না, অ্যাড্রেস করতে পারতেছি না, ফলে এই আইনটা সংস্কার করতে হবে। এবং তারপরে তারা বলছেন অভিন্ন পারিবারিক আইন সবার জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। এবং এইটা নিয়েই আমরা দেখলাম যে প্রচুর গ্যাঞ্জাম। আমাদের অভিন্ন পারিবারিক আইন কেন থাকবে? সো প্রথমত অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিক, ঠিক আছে? ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক মানে হচ্ছে ধর্মীয় যে আইনগুলি আছে সেই ধর্মীয় আইনগুলির সুবিধা আপনি নিতে পারেন, সেখান থেকে আপনি সুযোগ নিতে পারেন, সেখানে যা যা আছে তা ফলো আপনি করতে পারেন, অবশ্যই পারেন, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু যদি আপনি চান যে আপনি এই অভিন্ন পারিবারিক আইনটা ব্যবহার করবেন, সেটাও আপনি করতে পারেন। ঐচ্ছিক থাকা মানে এইটা যে ওই যে আমাদের ক্লাস 9-এ আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন ওই বায়োলজি আর হায়ার ম্যাথ দুইটার একটা অপশনাল রাখা যেত আর কি, যে ওইটাতে ফেল করলেও সমস্যা নেই। তো সেভাবেই আছে, ঐচ্ছিক আছে, তার মানে কি দুইটাই আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ, ইয়োর চয়েস। খুব ভালো কথা। এটা নিয়ে আরো অনেক সমস্যা হইতেছে। কি সেই সমস্যাটা হচ্ছে যে ধর্মের সাথে কি এটা যুদ্ধে নামা কিনা? না, ধর্মের সাথে কোনো যুদ্ধে নামা এটা না, ধর্মীয় আইনটা আছে, এক্সিস্ট করতেছে। ওকে, সো এখানে
ওই যে ধর্মের সাথে এই নারী কমিশনের রিপোর্টের বাইনারি সেরকম কিছু আমরা দেখতেছি না। দ্বিতীয় যে বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ, সেই দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অভিন্ন পারিবারিক আইন তো নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য না, এটা সকল ধর্মীয় মানুষের জন্য। এখন আপনি মুসলিম হইলেও এই অভিন্ন পারিবারিক আইন আপনি ব্যবহার করতে পারবেন, আপনি হিন্দু হইলেও আপনি পারবেন, আপনি খ্রিস্টান হইলেও পারবেন, আপনি বুদ্ধিস্ট হইলেও পারবেন, আপনি সাংসারিক হইলেও পারবেন। সো এখানে কোনো বাধা নাই অভিন্ন পারিবারিক আইনে। হ্যাঁ, এবং এটা জরুরি কেন যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, এটা আমরা বলতেছি যেটা অবভিয়াসলি স্ট্যাটিস্টিক্যালি ট্রু, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, কিন্তু তার মানে তো এই না যে এখানে অন্য কোনো ধর্ম পরিচয়ের মানুষ থাকেন না, থাকেন। তো তাদের অধিকারটিকেও সংরক্ষণ করতে হবে, এবং ব্যাপারটা কোনোভাবেই এরকম না যে কারো অধিকার বেশি কারো অধিকার কম। বাংলাদেশি হওয়ার ফলে সাংবিধানিকভাবে সবার অধিকারই একই রকম, এবং মানে থিওরিটিক্যালি তাই, প্র্যাকটিক্যালিও সেটাই হওয়া উচিত। তো সেই জায়গা থেকে অভিন্ন পারিবারিক আইনটা এটা আসলে অন্য অনেক ধর্মের নারীরা যারা তাদের আইনগুলি যদি আপনি দেখেন যে পারিবারিকভাবে কিভাবে সম্পত্তি দেওয়া হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের প্র্যাকটিসটা কেমন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয়ভাবে পারিবারিক আইনের ব্যাপারটা কেমন, সেটা যদি আপনারা একটু জেনে দেখেন তাহলে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা সংকট কিন্তু চিহ্নিত করা যাবে। তো সেই জায়গা থেকে এই অভিন্ন পারিবারিক আইনটা হইলে আসলে অন্য সকলের জন্য অনেক সুবিধা, ফলে এটা সকলের জন্য ঐচ্ছিক করা হয়েছে। ওকে, আর একটা যেটা আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করার জন্য, আমাদের এই যে মনোভাব, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ নারীর প্রতি, সেইটা ঠিক করার জন্য, পরিবর্তন করার জন্য আমরা কি করতে পারি, সেই জায়গায় বলা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানে একটা জেন্ডার সংবেদনশীল আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট, এটা চালু করতে হবে। ওকে, এবং শুধু নামে নামে চালু করলে হবে না। হ্যাঁ, এই নামে নামে তো অনেক কিছুই চালু থাকে, এটা আমরা অনেকেই জানি যে আমাদের নামে নামে আছে কোড অফ কন্ডাক্ট, কিন্তু সেটার কোনো কি বলে প্র্যাকটিস নাই। হ্যাঁ, তো সেই জায়গায় বলা হচ্ছে যে এই জেন্ডার সংবেদনশীল আচরণবিধি এটা তৈরিও করতে হবে, আচরণবিধিটা বাস্তবায়নও করতে হবে। তার মানে কি, তার মানে এই যে বাস্তবায়িত হচ্ছে কিনা সেই জায়গাটা সরকারকে নজরদারির মধ্যে রাখতে হবে। যে জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছে, হ্যাঁ, এই কমিশনের, সেটা হচ্ছে একটা সুপারিশ তারা করতেছে যেটা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চালু করার কথা তারা বলতেছে। সেটা কি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কি হবে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে বাংলাদেশে, নাই এরকম না, কিন্তু সেটাকে তারা বলছেন যে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে এবং বাড়াইতে হবে। হ্যাঁ, কলে বরে বাড়াইতে হবে, বা বিভিন্ন এই যে প্রান্তিক এলাকায়, দুর্গম এলাকাগুলোতে, বা বিভিন্ন মানে স্পেশাল নিড সম্পন্ন মানুষের জন্য আলাদা আলাদা এবং সংখ্যায় অনেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বানাইতে হবে, যাতে আপনি একটা জায়গায় গিয়ে আপনার যত ধরনের আইনি সুবিধা দরকার বা আপনার অন্য কোনো ধরনের সুবিধা দরকার, সেই সকল সুবিধা আপনি পাবেন একটা জায়গায় গিয়ে, আপনার সমস্যার আপনি প্রতিকার পাবেন। এবং এটা নারী ও মেয়ে শিশুদের জন্য এখন থেকেই করতে বলার কথা বলা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যেই দলিল দস্তাবেজ আমাদের আছে, সেই দলিলগুলিতে, সেই পত্রগুলিতে, সেখানে লেখার সময়, কথা বলার সময়, ভাষণে নারীর প্রতি মর্যাদাহানিকর ভাষার ব্যবহার বন্ধ করতে হবে। সেই বন্ধ করতে হবে মর্যাদাহানিকর ভাষা। সেটা কি জিনিস, যেমন এখানে বলা হচ্ছে যে ধর্ষিতা শব্দটি বলা যাবে না, বলতে হবে ধর্ষণের শিকার। ঠিক আছে, কারণ এখানে তো উনি ভিকটিম, তো ভিকটিমকে কোনোভাবে মর্যাদা হানি করা যাবে না। তো এই যে রাষ্ট্রীয় কাগজপত্রে এবং মুখের ভাষায়
সকল জায়গায় এটা নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের ডেরোগেটরি বক্তব্য যেন ভিকটিমকে নিয়ে না হয়, সেই কথাটা বলা হচ্ছে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সকল মানে আমরা যে বলতেছিলাম একটা চ্যালেঞ্জ আছে আমাদের যে প্রান্তিক নারী বা প্রতিবন্ধী নারী তারা অনেক সময় তাদের এক্সেসটাই নাই, হ্যাঁ, তারা আইন পর্যন্ত আসতেই পারে না। তো সেইটার সহায়তা করার জন্য কি করতে হবে, অভিযোগ করার জন্য হেল্প ডেস্ক চালু করতে হবে, যেখানে এসে সহজে অভিযোগ করতে পারবে। এখন এই যে অভিযোগ করা, তারপরে তার যত আইনগত সহায়তা দেওয়া, এই সকল জায়গায় কিছু কাজ করতে বলা হইতেছে। সেটা কি, সেটা হচ্ছে ইশারা ভাষা থাকতে হবে। হ্যাঁ, ইশারা ভাষা থাকতে হবে কেন? ইশারা ভাষা থাকতে হবে, ধরেন এমন কেউ আছেন যিনি কথা বলতে পারেন না, তো কথা বলতে যখন পারেন না তার ইশারা ভাষায় তিনি কথা বলবেন এবং সেটা আন্ডারস্ট্যান্ড করার, বোঝার সক্ষমতা যেন যিনি সহায়তা দিচ্ছেন তার যেন বুঝতে সুবিধা হয়, সেজন্য এই সকল হেল্প ডেস্কগুলোতে এই যে অনুবাদক থাকতে হবে, ইশারা ভাষা জানা মানুষ থাকতে হবে, দোভাষী থাকতে হবে। এখন আমরা মানে বইলাই ফেলি মাঝে মধ্যে যে আরে দোভাষী কেন লাগবে বা অনুবাদক কেন লাগবে, এটা কনফিউজিং লাগতে পারে আমাদের কাছে, কিন্তু আসলে কনফিউজিং লাগার কিছু নাই। কিছু নাই কেন? কারণ এখানে তো বাংলা ভাষাভাষী মানুষ ছাড়াও আরো অনেক ভাষাগোষ্ঠীর মানুষ বাস করে বাংলাদেশে, এবং তারা এই যে অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষ তারা বাস করেন, তাদের তো আইনের সুবিধাটা নিতে পারতে হবে, এবং তাদের আইনের সুবিধাটা নেওয়ার জন্য, আইনগত সহায়তা নেওয়ার জন্য কি করতে হবে, তাহলে তাদের ভাষাটা বোঝার সক্ষমতা থাকতে হবে। এই কারণেই বলা হচ্ছে যে অনুবাদক থাকতে হবে, দোভাষী থাকতে হবে। এবং এই ঘটনাগুলি ঘটলে এই যে অন্য ভাষাভাষী গোষ্ঠীর মানুষ বা এই যে ইশারা ভাষাটা থাকলে কথা বলতে পারেন না এমন নারীরা, তারা সকলেই কিন্তু আইনগত সহায়তাটা নিতে পারবে। হ্যাঁ, এবং এই আইনগত সহায়তা আরো ভালো করার জন্য কি করা যেতে পারে বলা হচ্ছে, একটা বিনা খরচে একটা হটলাইন নাম্বার সেটা চালু করতে। হ্যাঁ, এবং এটা বিনা খরচেই স্টেটকে সার্ভিসটা দিতে হবে, সে কোনো টাকা কাটতে পারবে না। আমার অভিযোগটা আমি করব একটা হটলাইন নাম্বারে, যখনই ফোন দিব কেউ না কেউ আসলে আমার অভিযোগ শোনার জন্য থাকবে সেখানে। এবং যারা সেবা দিচ্ছে, হ্যাঁ, সেবা দিচ্ছে কারা? সেবা দিচ্ছে যে আপনি কোনো একটা অভিযোগ যদি করতে চান, আপনি আগে পুলিশের কাছে যাবেন, ঠিক আছে, তারপরে পুলিশ লিখবে আপনার কেসটা, তারপরে ধরেন আপনার ডাক্তারের কাছে যেতে হবে, আপনার আইনজীবীর কাছে যেতে হবে, বিচারক আছে যে একজন বিচার করবে আপনার এই কেসের সুরাহা করবে। তো এই যে সেবা দেয় যারা, এই সকল মানুষদেরকে জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ দিতে হবে। সেই প্রশিক্ষণটা কেন জরুরি? প্রশিক্ষণটা জরুরি এই কারণে যে অনেক সময় আমরা দেখব যে মানে ভিকটিমের প্রতি প্রচন্ড অসংবেদনশীল আচরণ হয়ে থাকে। হ্যাঁ, যে আপনি পুলিশের কাছে গেলেন হেল্প নেওয়ার জন্য, পুলিশ একটা বাজে আচরণ করলো আপনার সাথে, বা আপনি একটা আইনি লড়াই লড়তেছেন, সেখানে আইনজীবী আপনার সাথে ভয়ঙ্কর একটা অসংবেদনশীল আচরণ করলো। তো সেই জায়গাগুলো প্রতিকারের জন্য যারাই এই সার্ভিস প্রোভাইডার আছেন, সেবা দিচ্ছেন, সেই সেবাদানকারী সকল পেশার মানুষদেরকে এই জেন্ডার সংবেদনশীলতার এই জায়গাটা বুঝতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। ওকে, এরপরে আর কি করব? বিশাল আকারে মানুষের মধ্যে যদি আমরা সংবেদনশীলতা তৈরি করতে চাই, বা এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিগুলো নারীর প্রতি সেটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আর কি করা যেতে পারে? সেখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে পাঠ্যসূচিতে আমাদের যে বই, হ্যাঁ, স্কুলের বইগুলি, বইয়ে সম্মতির ধারণা অন্তর্ভুক্ত করতে হবে। সম্মতির ধারণা কি? ওই যে একদম শুরুতেই বলতেছিলাম একটা কথা, যে আপনার সাথে আমার কি ধরনের সম্পর্ক সেটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, যৌন সম্পর্ক বা যে কোনো আচরণ সেটা আমাদের উভয়ের সম্মতিতে হইতে হবে। হ্যাঁ, তো আমি যদি সম্মতি না দেই তাইলে দেই নাই,
তারপরে যদি আপনি জোর জবরদস্তি করেন, সেটা আগ্রাসন হবে, সহিংসতা হবে, নিপীড়ন হবে। হ্যাঁ, সেটা কোনোভাবেই আসলে আর ভালো কোনো ঘটনা হবে না। তো এই যে ব্যাপারটা বোঝা, হ্যাঁ, যে ধরেন কেউ আমাকে কিছু একটা বললো, আমি না বইলা দিলাম। হ্যাঁ, তারপরে আমাদের এই যে আছে, তো আমাদের সিনেমাগুলায় আমরা দেখি না যে আরে না বলছে, হ্যাঁ হ্যাঁ হুদাই আসলে বলতেছে, আসলে মনে হয় ভাবতেছে আরেকটু গুতাও আরেকটু গুতাও, এরকম কিছু না। না বলছে, শেষ। হ্যাঁ, আপনি ভদ্রলোকের মতো কেটে পড়েন। তো এই যে জায়গাগুলা যেটা হয়েছে, যে আমাদের পুরো সমাজটাই মানে এমন ভাবেই সবসময় আমাদের মাথার মধ্যে এগুলো দিতে থাকে যে অনেক সময় আমরা সম্মতির এই আইডিয়াটা বুঝি না। তো সেই জায়গা থেকে বলা হইতেছে যে তাহলে আমরা কিভাবে বুঝাবো লোকজনকে, তাহলে অ্যাটলিস্ট আমরা আমাদের নেক্সট জেনারেশনটাকে টার্গেট করতে পারি। আমাদের পাঠ্যক্রমগুলোতে আমরা আমাদের শিশুদেরকে একদম ছোট বয়স থেকেই আমরা সম্মতি কি, হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট কি, হ্যাঁ, এই জায়গাগুলো শিখিয়ে পড়িয়ে নিয়ে আসবো। তো সেই জায়গা থেকে পাঠ্যসূচিতে এটা অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। তো এই যে কয়েকটা কথা, এই কয়েকটা কথাই আসলে অন্তর্বর্তীকালের সরকারের জন্য বলা হয়েছে। বাদ বাকি যেই সুপারিশগুলো দেওয়া হয়েছে, সেই সুপারিশগুলো বলা হচ্ছে যে নির্বাচিত সরকার তারা করবে। তো তারা কি করবে? তারা আসলে বড় বড় কাজ করবে, তারা আইন সংশোধন করবে, পরিমার্জন করবে। এবং এই যে বৈবাহিক ধর্ষণ, এটা আসলে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার যে কথাটা, সেটা কিন্তু আসলে নির্বাচিত সরকারকে করার সুপারিশ দেওয়া হয়েছে। ওকে, এবং মোবাইল কোর্ট চালু করা, দ্রুত তদন্ত রায় এগুলো নিশ্চিত করা, সংখ্যালঘু নারীদের ক্ষেত্রে, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ক্ষেত্রে তারা যেন মামলা দায়ের করতে পারে, সেই মামলার যেন তদন্ত নিষ্পত্তি ঠিকঠাক হয়, এবং সেই ক্ষেত্রে যেন যারা সেবা দান করবে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেন দক্ষ মানুষেরা থাকে। এই যে যত বড় বড় কাজ, এগুলো কারা করবে? এগুলো নির্বাচিত সরকার করবে। নির্বাচিত সরকারকে বলা হচ্ছে যে ভিকটিম সাপোর্ট সেন্টার করেন, পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রীয় ক্ষতিপূরণ তহবিল, এবং এইটা পার্সোনালি আমি মনে করি খুবই জরুরি, সেটা হচ্ছে এই যে ভিকটিমের ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে একটা তহবিল থেকে এটা যেতে হবে। আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, ফরেন্সিক পদ্ধতিটাকে যুগোপযোগী করা, সময় উপযোগী করা, সেটা করার কথা বলা হচ্ছে। তো এগুলো বড় বড় কাজ আর কি, যেটা করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে সাইবার ক্রাইম ইউনিট, একটা সমন্বিত সাইবার ক্রাইম ইউনিট তৈরি করা, যে এখানে যত আপনার আমাদেরকে নিরাপত্তা দেয়, এই নিরাপত্তা দানকারী যত ইউনিট আছে বাংলাদেশে যারা কাজ করে, তাদের সকলের সমন্বিত হয়ে একটা সাইবার ক্রাইম ইউনিট, নারীদের এই যে সাইবার হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর জন্য এটা করতে বলা হচ্ছে। ওকে, এখন আসি যে আমরা একটা কথা বলতেছিলাম যে সংঘাতময় পরিস্থিতিতে যারা সহিংসতার শিকার, হ্যাঁ, মানে তাদের কি হবে, এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা আলাপ উঠে আসছে। সেই আলাপটা হচ্ছে 1971 সালে আমাদের এই মুক্তিযুদ্ধের সময় যেই নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন, ধর্ষণের শিকার হয়েছিলেন, তাদের কথাটা আবার আসছে। ওকে, কারণ কি আসা উচিতই, কারণ 54 বছর হয়ে গেছে, কিন্তু আমরা 54 বছর ধরেই কিন্তু এই অধ্যায়টা হারাই গেছে। এই যে নারীরা, তারা আমাদের ইতিহাসে নাই, তারা আমাদের চিন্তায় নাই, তারা আমাদের মধ্যে আসলে নাই, এবং তাদের সামাজিক জীবন যে আসলে মুক্তিযুদ্ধের পরে কি হয়েছিল সেটা মানে হাজার হাজার জায়গা আছে, আপনারা আসলে এটা নিজেরাই দেখা নিয়ে, ঠিক আছে? আপনাদের বেশ কিছু বইয়ের নাম আমি বলতে পারবো, তার মধ্যে ধরেন আমি বীরাঙ্গনা বলছি, একটা বই আছে নীলিমা ইব্রাহিমের, সেটা পড়লেই মানে একটা পড়াই যথেষ্ট ট্রমাটাইজিং আর কি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য যে এই 1971 সালে সহিংসতার শিকার নারীরা তাদের পরবর্তী জীবনটা বাংলাদেশে কেমন ছিল। ওকে, তো সেই জায়গায় আমরা
হ্যাঁ, 71-এর পরে রাষ্ট্রীয়ভাবে কি তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয় নাই? টু সাম এক্সটেন্ট উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগগুলিও হরিবলি ফেল করছে। এবং আমাদের যে মানে প্যাট্রিয়ার্কাল যে একটা সেট আপ, সেই সেট আপে মানে পাকিস্তানিরা যেরকম ভাবছিল যে এই নারীদেরকে ধর্ষণ করার মধ্য দিয়ে তারা বাঙালি জাতটাকে নাই করে দিবে, মানে যেটা ভয়ঙ্কর পিতৃতান্ত্রিক একটা চিন্তা। তো সেই একই ঘটনা কিন্তু উল্টা দিক থেকে এই বাংলাদেশের মানুষ যুদ্ধের পরেও সেম ঘটনাই ঘটলো আর কি। এই নারীদের পুনর্বাসন হতে দেওয়া হইল না, আমাদের সামাজিক স্ট্রাকচারের কারণেই তাদের পুনর্বাসন হয় নাই। তো সেই জায়গা থেকে তাদের কথা নির্ধারণ করে, তাদের কথা স্মরণ করে বলা হচ্ছে যে পাঠ্যক্রমে এই যে 1971-এ সহিংসতা শিকার, ধর্ষণের শিকার যে নারীরা, তাদের কথা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। অনেকের কথাই আসলে আমরা এখন আর খুঁজে পাবো না, কিন্তু যতটুকু আমরা জানি, অনেক অনেক মানুষের কথাই আমরা জানি, তাদের কথাগুলো বেশি বেশি করে বলা, জানতে দেওয়া মানুষকে। এবং বীরাঙ্গনাদের ক্ষেত্রে স্মারক স্তম্ভ বিভিন্ন জেলায় জেলায় হতে পারে, বীরাঙ্গনাদের নামে চত্বর হতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে এই নারী কমিশনের রিপোর্টে তারা মনে করছেন, যেটা আমি একদম পার্সোনালি এগ্রি করি এটার সাথে, যে এটা করা উচিত। হ্যাঁ, সেই মর্যাদা মানে দেরি করে হলেও আমাদের আসলে এই নারীদের মর্যাদাটা দিতে হবে, দেওয়া উচিত। হ্যাঁ, আমরা মানে এটা আমাদের করতে হবে। তো এবার আসি দ্বিতীয় যেই জায়গাটা, এবার আসবো পাহাড়ি শরণার্থীদের নিয়ে বা পাহাড়ের মানুষদের নিয়ে, আদিবাসী কমিউনিটিতে সেখানে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় এবং সেই জায়গায় যে সহিংসতার শিকার যারা হন নারীরা, তাদের ক্ষেত্রে কি করতে হবে, ক্ষতিগ্রস্তদের প্রতিকার, ক্ষতিপূরণ, সেগুলো দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ যদি সহিংসতার সাথে যুক্ত থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ যদি দোষী হয় বা তা কারো এগেইনস্টে এই ধরনের অ্যাকুইজিশন থাকে যে সে সহিংসতা, নারী সহিংসতার সাথে যুক্ত, তাহলে সেটা বাধ্যতামূলক ফৌজদারি মামলা হতে হবে। হ্যাঁ, বাধ্যতামূলক ফৌজদারি মামলা হওয়ার কথা কেন বলা হচ্ছে? কারণ এই যে কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম যে একটা চ্যালেঞ্জ আছে এখানে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর কেউ যদি সহিংসতা করে, তাহলে এটা সেনাবাহিনীর ভিতরে ভিতরে বিচার প্রক্রিয়া হয়, এবং সেই বিচার প্রক্রিয়ায় আসলে কি হয় সেটা ভুক্তভোগীরা কখনোই জানতে পারে না, তাদেরকে জানতে দেওয়া হয় না, তথ্যগুলো শেয়ার করা হয় না। তো সেই জায়গা থেকে সুপারিশ করছে নারী কমিশন যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি যুক্ত থাকে নারী সহিংসতার অপরাধে, তাহলে অবশ্যই সেটা মানে এটা বাধ্যতামূলক, হ্যাঁ, অবশ্যই সেটা ফৌজদারি মামলা হইতে হবে। ফৌজদারি মামলা হইলে কি হবে, এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার ফলো করে যখন মামলা হচ্ছে, তখন সেই মামলায় ভুক্তভোগী সে আসলে ইনফরমেশনগুলি জানতে পারবে, ভুক্তভোগী নিজে আসলে জানতে পারবে যে কি ঘটনা ঘটতেছে। তো অনেক 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 কথা বলা হয়েছে এই নারী যৌন শিশু সহিংসতা, মেয়ে শিশু সহিংসতার এই অধ্যায়ে, কিন্তু তার মধ্যে এই জায়গাগুলো মানে আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এখানে এমন কিছু আমি পড়তে গিয়ে পাইলাম না যে এই কথাটা বলার জন্য আসলে মানে কাউকে বেশ্যা হয়ে যাইতে হবে। তো যাই হোক, আপনারা আরো বিশদভাবে যদি পড়তে চান, জানতে চান, তাহলে অবশ্যই নারী কমিশনের রিপোর্টটা পড়বেন। আর আমাদের বাকি আমরা আরো করব কাজ সামনে, আমাদের সাথে থাকলে সেটা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।